আমি ঝুমুর। আমি সাঁওতালি হলেও নন্দীগ্রামের সবচাইতে সুন্দরী ও তরুণ আদিবাসী মেয়ে ছিলাম। সাঁওতালি মেয়েদের পোশাক আশাক কেমন এটা সাধারণত প্রত্যেকটা মানুষের কিছুটা হলেও ধারণা আছে। আমি প্রত্যেক দিন রাতে অরিন্দম বাবুকে ফুল দিতে যেতাম। যেহেতু আমি বাজারে ফুল বিক্রি করতাম এবং একদিন অরিন্দম বাবু সুযোগ বুঝে আমার হাত দুটি ধরে অনেক ভালোবেসে বলেছিলেন, ঝুমুর, তোকে দেখে আমি আর থাকতে পারছি না রে। অনেক দিন থেকে চেষ্টা করছিলাম তোর কাছে আসার, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তুই শুধুমাত্র একবার আমাকে। তারপর প্রত্যেক দিন রাতে অন্ধকারে অরিন্দম বাবু আমাকে এবং আমিও পাগলের মতো তার কথায় বিশ্বাস করে তাকে নিজের সব কিছু দিয়ে বসেছিলাম। অরিন্দমবাবু আমাকে দেখে বলেছিল, ঝুমুর, তুই সাঁওতালি মেয়ে হলেও তুই সবার চাইতে আলাদা এবং তোকে দেখে তো যে কেউ তোর প্রেমে পড়ে যাবে এবং তোর সঙ্গে নিজের ইচ্ছে পূরণ করতে চাইবে। কিন্তু সাবধান, যে কোনো পুরুষ মানুষের মিষ্টি কথায় পড়ে গিয়ে নিজের জীবনটা নষ্ট করিস না। এবং অরিন্দম বাবুর মিষ্টি কথায় আমি নিজের সব কিছু তাকে দিয়েছিলাম, কারণ আমি তার উপর অনেক ভরসা করেছিলাম। আসলে আমরা যেহেতু সাঁওতালি ছিলাম, তাই আমরা শাড়ি পরতাম এবং আমাদের পিঠ দেখা যেত। আমাদের শাড়ি হাঁটুর ওপর থেকে থাকতো এবং আমাদের খোঁপায় ফুলও থাকতো। আমাদের সাজগোজটাই এরকম। কিন্তু আমি সাঁওতালি হলেও ভীষণ ফর্সা ছিলাম, তাই নন্দীগ্রামে প্রত্যেকটা পুরুষ মানুষ শুধুমাত্র আমার সৌন্দর্য দেখে আমাকে নিজের কাছে পাওয়ার জন্য সবাই পটানোর চেষ্টা করতো। কিন্তু আমি কারোর মিথ্যে প্রেমের জালে পড়িনি। আমি নিজেকে ধরে রেখেছিলাম। কিন্তু আমি যখনই অরিন্দম বাবুকে ফুল দিতে যেতাম, তখনই সে আমার পিঠের দিকেই তাকিয়ে থাকতো। যেহেতু আমি ভীষণ ফর্সা ছিলাম এবং আমার পিঠে একটা তিলও ছিল, তাকে আমি অনেক ভালো মানুষ ভেবেছিলাম, কারণ উনার চোখের দিকে তাকালেই একটা সততার আভাস পেতাম। এবং জানি না কেন অন্য পুরুষদের চাইতে অরিন্দম বাবুকে খুব আলাদা মনে হতো এবং আমি তাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম। তাই আমিও উত্তেজিত হয়ে নিজেকে ওনার ভালোবাসা থেকে আটকে রাখতে পারিনি। এবং এমনকি উনি যখন আমাকে আদর করতেন, তখন আমারও ভীষণ ভালো লাগতো এবং আমিও চাইতাম উনার কাছে যেতে। তারপর 15 দিন ধরে অরিন্দমবাবু আমাকে রোজ, এবং আমি খুব খুশি ছিলাম উনার আদর ও ভালোবাসা পেয়ে। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়, কারণ অরিন্দমবাবু হঠাৎ করে আমাকে একা ছেড়ে কলকাতা শহরে চলে গেছিল এবং আমি 1 মাসের মধ্যেই গর্ভবতী হয়ে যাই। আমার জীবনের এই গল্পটি শুনে আপনাদের চোখেও জল আসবে। এবার বলি অরিন্দমবাবুর সঙ্গে আমার আসল কাহিনী। আসলে অরিন্দমবাবু আমাদের নন্দীগ্রামের 1 মাসের কন্ট্রাক্টের কাজে এসেছিলেন। উনি একজন ইঞ্জিনিয়ার। উনার বাড়ি কলকাতা শহরে এবং হরিয়া কাকা অরিন্দম বাবুর সঙ্গে থাকতো। হরিয়া কাকা দুপুরবেলা অরিন্দম বাবুর খাবার দাবার রান্না করে দিয়ে নিজের বাড়ি চলে যেত। সেদিন বাজারে হরিয়া কাকার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, তখন হরিয়া কাকা আমাকে বলেছিল, কী রে ঝুমুর, তোর ফুল বিক্রি করা হয়েছে? আজ কিছু ভালো ফুলগুলো আলাদা করে রাখিস বাবুর জন্য। আমি তখন ওই কাকাকে বলেছিলাম, কেন, আজ ভালো ফুলগুলো আলাদা করে রাখবো? আর কোন বাবুর জন্য ফুল আলাদা করে রাখবো? হরিয়া কাকা তখন আমাকে বলেছিল, পশ্চিম দিকে যে বড় বাড়িটা আছে, সেই বাড়িতে কলকাতা থেকে একজন নতুন বাবু এসেছেন। উনি হলেন অরিন্দম বাবু, আর উনি আজকে কিছু ফুল চেয়েছেন। তাই তুই সন্ধ্যায় গিয়ে অরিন্দম বাবুকে কিছু ফুল দিয়ে আসিস। হরিয়া কাকার কথা শুনে সেদিন আমি বাড়ি ফেরার আগেই পশ্চিম দিকে ওই বড় বাড়িতে গেছিলাম সাহেব বাবুকে ফুল দিতে। তারপর ওই বড় বাড়ির সামনে এসে যখন আমি দরজাটাকে ঠকঠক করলাম, তখন ভেতর থেকে একটা বাবু বেরিয়ে এলেন। উনি ভীষণ তরুণ ও সুন্দর ছিলেন দেখতে এবং ওনাকে দেখে সাহেবের মতোই লাগছিল। তারপর উনি আমার পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে খুব ভালোভাবে তাকিয়ে দেখলেন। তারপর আমার হাতে ফুলের ঝুড়িটা দেখে বাবু বললেন, তাহলে তুমি আমাকে ফুল দিতে এসেছো? আমি তখন বাবুর মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ বাবু, মই তোকে ফুল দিতে এসেছি। আজ দুপুরে হরিয়া কাকা মোকে এখানে ফুল নিয়ে আসতে বলেছিল। তারপর আমি যখন ফুলের ঝুড়িটা বাবুর হাতে দিয়েছিলাম, তখন উনি আমাকে ফুলের যতটা দাম হয়েছিল তার চাইতে একটু বেশি পরিমাণে টাকা দিয়েছিলেন। কিন্তু আমি বেশি টাকা নিতে রাজি হয়নি।
আমি যখন বেশি টাকা নিতে রাজি হইনি, তখন উনি আমার 2 হাত ধরে বলেছিলেন, "এই টাকাটা রাখো, এর পরিবর্তে তুমি আমাকে আবার কালকে ফুল দিতে আসবে।" তারপর আমি যখন ফুল দিয়ে সেখান থেকে ফিরে চলে আসছিলাম, তখন উনি কিন্তু আমার পিঠের দিকে তাকিয়েছিলেন। তারপর আমি চুপচাপ নিজের বাড়ি ফিরে চলে এসেছিলাম। এভাবে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় নিজের বাড়ি ফেরার আগে আমি বাবুকে ফুল দিতে যেতাম। এভাবে প্রায় 3 থেকে 4 দিন হয়ে যাওয়ার পরে বাবুর সঙ্গে আমি বেশ কথা বলতে লেগেছিলাম। আসলে আমি খুব লাজুক প্রকৃতির মেয়ে ছিলাম। আমি প্রয়োজনের বেশি কথা কারোর সঙ্গে বলতাম না। সেদিন সন্ধ্যাবেলায় যখন আমি বাবুকে ফুল দিতে যাই, তখন উনি সেদিন আমাকে জানি না কেন ঘরের ভেতরে ডেকেছিলেন, এবং আমি যখন বাবুর কথা শুনে ঘরের ভিতরে ঢুকি, উনার হাতে ফুলের ঝুড়িটা দিয়েছিলাম, তখন উনি আমাকে বলেছিলেন, "দেখো ঝুমুর, আমি তোমাকে আজ কিছু কথা বলতে চাই। জানি না আমার কথা শুনে তোমার খারাপ লাগবে না ভালো লাগবে।" তখন আমি বাবুকে বলেছিলাম, "বাবু, তুই আমাকে কী বলতে চাইছিস সেটা নিঃসন্দেহে বলতে পারিস। আমি কিছু খারাপ মনে করব না।" বাবু তখন হঠাৎ করে আমার হাত ধরে বললেন, "দেখো ঝুমুর, তুমি সাঁওতালি হলেও দেখতে ভীষণ সুন্দরী, এবং আমি জানি তোমাদের পোশাক পরিচ্ছদ এই রকমটাই। কিন্তু আমি তোমাকে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা বলতে আমার ভীষণ লজ্জা পাচ্ছে, কিন্তু আমি না বলে থাকতেও পারছি না। তোমার গলায় ও পিঠে তিল আছে, যেটা দেখে যে কোনো পুরুষ তোমার দিকে আকর্ষিত হয়ে যাবে। তাই তুমি গায়ে চাদর ঢাকা দিয়ে দিতে পারো। এটা কিন্তু আমি তোমার ভালোর জন্যই বললাম।" সেদিন বাবুর কথা শুনে আমি তার চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, এবং জানি না কেন সেদিন তার ওই কথা শুনে আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম, এবং ধীরে ধীরে কখন যে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারিনি। এবং আমি তো নিজেকে খুব ভাগ্যবতী মনে করেছিলাম, কারণ আমার মতো একজন আদিবাসী মেয়েকে একজন সাহেব পছন্দ করেছিলেন। তারপর সেদিন সন্ধ্যায় যখন আমি বাবুর বাড়িতে ফুল দিতে যাই, তখন বাবু আমার হাত ধরে নিজের ঘরের ভেতরে নিয়ে গেছিল। তারপর আমি যখন বাবুর ইচ্ছাটা বুঝতে পেরেছিলাম, তখন আমি কিন্তু বাবুকে মুখ ফুটে বলেছিলাম যে, "বাবু, তুই যতক্ষণ মোকে বিয়ে না করবি ততক্ষণ কিন্তু আমি এই সব কিছুই করতে পারবো না। আমি জানি তুই মোকে সত্যিকারের খুব ভালোবাসিস, কিন্তু এসব আদর ও ভালোবাসা একটা স্বামী স্ত্রীর মাঝেই হয়। কিন্তু আমি তো তোর স্ত্রী নই, তাই যেদিন তুই মোকে বিয়ে করবি সেদিন তুই মোকে আদর করবি।" তারপর বাবু আর আমাকে কোনো দিন ওই সবের জন্য জোর করেনি। তারপর 2 দিন পরে বাবু একদিন পণ্ডিত ডেকে নিজের ঘরের মধ্যেই আমাকে বিয়ে করেছিল, এবং বলেছিল আমি যাতে এই কথাটা এখন কাউকে না বলি। তাই বাবুর কথা মতো আমিও এই কথাটা আমার বাড়ির লোককেও বলিনি যে বাবু সাহেব আমাকে বিয়ে করেছিলেন। সেদিন বিয়ে করার পরে প্রত্যেক দিন অরিন্দম বাবু আমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করতেন, কখনো দুপুরে, কখনো সন্ধ্যায়। তার যখন ইচ্ছে হতো তখন আমাকে আদর করত, এবং এই কথাটা কেউ জানতো না যে আমার সঙ্গে অরিন্দমবাবুর বিয়ে হয়েছিল। এমনকি হরিয়া কাকাও এই কথাটা জানতো না। আসলে অরিন্দমবাবু আমাকে বলেছিলেন সে নাকি যখন শহরে ফিরবে তখন নাকি আমাকেও নিজের সঙ্গে শহরে নিজের বাসায় নিয়ে যাবে, এবং সেদিন সে আমার বাবা মাকে সব কিছু সত্যি কথা বলেও দেবে। তাই আমিও স্বামীর কথায় বিশ্বাস করে চুপচাপ ছিলাম। তারপর এইভাবেই 20 দিন হয়ে যাওয়ার পরে সেদিন আমি যখন অরিন্দম বাবুর বাড়িতে যাই, তখন দেখি যে বাড়িতে একটা অনেক বড় তালা লাগা ছিল। তারপর আমি যখন হরিয়া কাকার অরিন্দম বাবুর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখন হরিয়া কাকা যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ অরিন্দম বাবু তো নিজের কাজ শেষ করে কলকাতা শহরে ফিরে চলে গেছিল, এবং সে আমাকে একবারও এই কথাটা বলেনি যে সে আজকেই কলকাতা শহরে ফিরে চলে যাবে। এমনকি সে নিজের বাড়ির ঠিকানাটুকুও আমাকে বলেনি। এবং সেদিন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে অরিন্দমবাবু আমার সঙ্গে শুধু নিজের ইচ্ছেটাই পূরণ করার জন্য আমার সঙ্গে বিয়ের নাটক করেছিলেন। তার মানে উনি আমাকে কোনো দিন মন থেকে ভালোবাসেননি, শুধুমাত্র আমার শরীরটাকে ভালোবেসেছিলেন। অরিন্দমবাবুর আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি কিন্তু 9 মাস তার অপেক্ষায় বসেছিলাম, এবং আমি ওই 9 মাসের একজন গর্ভবতী হয়ে গেছিলাম। আমি অরিন্দমবাবুর বাচ্চার মা হতে চলেছিলাম। জানি না কেন
তাও আমার মনে একটা বিশ্বাস ছিল যে একদিন না একদিন অরিন্দমবাবু আমাকে অবশ্যই নিতে আসবেন। এদিকে গ্রামের লোকেরা তো আমার এবং আমার পরিবারের জিনা হারাম করে দিয়েছিলেন। আমার জাতির লোকেরা তো আমাকেও আমার বাবা মাকে জাতি থেকে বহিষ্কৃত করে দিয়েছিল। আমাকে সবাই কলঙ্কিনী বলে ডাকতো। তাও আমি চুপচাপ সব কিছু সহ্য করেছিলাম, এটা ভেবে যে একদিন অবশ্যই আমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। 9 মাস অপেক্ষা করার পরেও যখন অরিন্দমবাবু আমাকে নিতে আসেনি, তখন আমি হরিয়া কাকার কাছে অরিন্দমবাবুর কলকাতা বাড়ির ঠিকানা নিতে গেছিলাম এবং ওই ঠিকানা নিয়ে আমি নিজের মনে সাহস করে নন্দীগ্রাম থেকে একাই কলকাতায় গিয়ে অরিন্দমবাবুর বাড়ি গিয়ে পৌঁছেছিলাম। তারপর সেখানে গিয়ে দেখি যে অরিন্দমবাবুর অনেক বড় বাড়ি এবং সেই পুরো বাড়িটি কর্মচারীরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। তারপর আমি যখন বহুত কষ্ট করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিলাম, তখন দেখলাম একজন ভদ্রমহিলা সবাইকে কাজের নির্দেশ দিচ্ছিলেন। তারপর ওনার নজর যখন আমার উপরে পড়ল, তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি এখানে আমার ঘরে কি করছো? এবং তুমি তো 9 মাসের গর্ভবতী, তুমি এখানে কিসের জন্য এসেছো? তুমি কি আমার বাড়িতে কোনো কাজ করতে চাও? কিন্তু গর্ভবতী হয়ে কিছু তো করতে পারবে না এবং তোমার অবস্থাও তো খুব খারাপ লাগছে। তুমি কি খাবার দাবার ঠিকঠাক খাওনি নাকি? আরে, তুমি কিছু বলো। তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি তো তোমার ব্যাপারে কিছুই জানতে পারবো না। আমি তখন হাত জোর করে বললাম, মা, আমি অরিন্দম বাবুর সঙ্গে দেখা করতে চাই। ঠিক ওই সময় অরিন্দমবাবুর ওপর থেকে নিচে নামতেই আমার দিকে তাকাতেই আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমি যখন 10 মাস পরে আমার স্বামীকে দেখে ওনার পা ধরে প্রণাম নিতে গেলাম, ঠিক তখনই অরিন্দমবাবুর মা আমার হাত ধরে বললেন, এই মেয়ে, তুই এসব কি করছিস? আমি তখন নিজের কপাল থেকে চুলটা সরিয়ে দিয়ে বললাম, আমি অরিন্দমবাবুর স্ত্রী এবং আমি ওনার বাচ্চার মা হতে চলেছি। অরিন্দমবাবুর মা তখন আমার হাত ধরে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মতো একটা সাঁওতালি মেয়েকে আমার ছেলে বিয়ে করবে? আমার ছেলের 2 দিন পরে বিয়ে আছে, তাই এইসব তামাশা না করে এখান থেকে চুপচাপ বেরিয়ে যা। তোর মতো যে কোনো রাস্তার মেয়ে এসে বলবে যে আমার ছেলের স্ত্রী, আর আমরা সেটা মেনে নিব? ওই সময় আমি কিন্তু অরিন্দম বাবুর চোখের দিকে তাকিয়েছিলাম। তখন উনি আমাকে যা বলেছিলেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ উনি আমাকে বলেছিলেন, কে তুমি? আমি তো তোমাকে চিনি না। আর আমার বাড়িতে এইসব ঝামেলা না করে চুপচাপ বাইরে বেরিয়ে যাও, কারণ 3 দিন পরেই আমার বিয়ে আছে। তারপর তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি কিন্তু অরিন্দমবাবুর বাড়ির সামনেই বসেছিলাম এবং তাদের আমাকে অনেক বলার পরেও যখন আমি সেখান থেকে কোথাও যাইনি, তখন অরিন্দমবাবুর মা আমাকে বলেছিলেন, এই মেয়ে, তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ওনার কথা শুনে আমি তাও তাদের বাড়ির সামনেই বসেছিলাম, মানে কোথাও যাইনি। তারপর অরিন্দম বাবুর মা যখন পুলিশ ডেকে আমাকে পুলিশের হাতে দিয়েছিল, তখন আমি পুলিশকে সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমার সঙ্গে 10 মাস আগে অরিন্দম বাবুর সঙ্গে বিয়ে হয়েছিল। তারপর পুলিশ যখন আমার অসুস্থ শরীর দেখে, আমাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালে একটা নার্স আমার অনেক সাহায্য করেছিল। এমনকি ওই নার্সে পুলিশকে গিয়ে বলেছিল কিছুদিনের মধ্যেই আমার বাচ্চা হবে এবং ওই বাচ্চার ডিএনএও অরিন্দম বাবুর ডিএনএর সঙ্গে টেস্ট করলে সব কিছু সত্যি কথা প্রমাণ হয়ে যাবে। তা সত্ত্বেও কিন্তু অরিন্দমবাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। এমনকি অরিন্দমবাবু আমার সামনেই পুলিশকে বলেছিল, আমার এই সাঁওতালি মেয়েটাকে দেখতে ভালো লাগছিল, তাই আমি নিজের চাহিদা পূরণ করেছিলাম। তার মানে এই নয় যে আমি একজন সাঁওতালি মেয়েকে নিজের বাড়ির বউ করব। তারপর পুলিশ যখন আমার কথায় বিশ্বাস করে অরিন্দম বাবুকে আমার সামনেই তাকে জেলে ভরার হুমকি দিয়েছিল, তখন আমি পুলিশের পা ধরে বলেছিলাম, বাবু, দয়া করে মোর স্বামীকে কোনো শাস্তি দেবেন না। ওটা মোর স্বামী, আমি আমার স্বামীকে কোনো কষ্ট দিতে পারবো না। তা সত্ত্বেও কিন্তু অরিন্দম বাবু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। আর এইদিকে আমি তাও বিশ্বাস করে বসেছিলাম যে আমার ভালোবাসার জয় হবে এবং কাউকে শাস্তি দিয়ে নয়, তাকে ভালোবেসে তার মন জয় করা যায়।
এদিকে অরিন্দমবাবুর বাড়িতেও সব কিছু প্রকাশ হয়ে গেছিল এবং অরিন্দমবাবুর সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল তারা সব কিছু জানার পরে এই বিয়েটা ভেঙে দিয়েছিল। এইদিকে আমি খেয়ে না খেয়ে অরিন্দমবাবুর বাড়ির সামনেই পড়ে থাকতাম। তারপর সেদিন আমার যখন পেটে ব্যথা হয় তখন জানালা দিয়ে অরিন্দমবাবুর মা সব কিছু দেখছিল এবং আশেপাশের কিছু মহিলারা আমার খুব সাহায্য করেছিল। তারপর ওই সময় আমি যখন আমার বাচ্চাকে জন্ম দিচ্ছিলাম তখন অরিন্দমবাবুর মাও আমার কষ্ট দেখতে না পেরে আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে আমার হাত ধরে আমাকে সাহস দিয়েছিলেন এবং সেই দিন আমি অরিন্দমবাবুর বাড়ির সামনে কন্যা সন্তান জন্ম দিয়েছিলাম এবং সেই দিন আমার শাশুড়ি মা তার ছেলেকে ঘরের ভেতর থেকে টেনে নিয়ে এসে বলেছিলেন, এত ভালোবাসা আর কোনো মেয়ের কাছ থেকে তুই পাবি না। এই মেয়েটা তোকে অনেক ভালোবাসে এবং বুকে জড়িয়ে নেয় তোর কন্যা সন্তানকে, কারণ তুই না মানলেও ওটা তোর সন্তান, তাই তাদেরকে আর কষ্ট দিস না। আমার বৌমা এবং নাতনিকে গ্রহণ করে ঘরের ভেতরে নিয়ে চল, কারণ ঝুমুরের জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে আজ তোকে জেলে ভরে দিত, কিন্তু ঝুমুর সেটা করেনি কারণ ও তোকে ভীষণ ভালোবাসে। তারপর সেদিন মোর স্বামী আমাকে আমার মেয়েকে অনেক ভালোবেসে ঘরের ভেতরে নিয়ে গেছিল এবং আমি আমার স্বামী ও তার পরিবারকে পেয়ে অনেক খুশি এবং আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসেন। আজ আমার মেয়ে 1 বছরের হয়ে গেছে এবং আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুখে আছি। এই যুদ্ধে আমি জয়ী হয়েছি লড়াই করে নয়, ভালোবেসে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।